থ্যাংক ইউ। উই স্টার্ট। ফোনটা অফ করে দিস। এই সবাই ফোনটা সাইলেন্ট করে দেয়। আচ্ছা, আমরা শুরু করছি তাহলে। ধন্যবাদ। আমরা আজকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের পক্ষ থেকে আপনাদেরকে এখানে আমরা প্রেস ইনভাইট দিয়েছি। আমাদের এখানে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সভাপতি রঞ্জন সরকার আছেন, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা সেনগুপ্ত আছেন, শিলিগুড়ি টাউন 1-এর সভাপতি সঞ্জয় পাঠক আছেন, আমাদের দলের হিন্দি প্রকোষ্ঠের উত্তরবঙ্গের আহ্বায়ক সঞ্জয় শর্মা, যুব সভাপতি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কুন্তল রায়, ছাত্র সভাপতি নির্ণয় রায় এবং জেলার সাধারণ সম্পাদক মিলন দত্ত আছেন। আপনারা জানেন যে গতকাল আমাদের রাজ্যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি জন্মসূত্রে একজন গুজরাটি ভদ্রলোক, তিনি গতকালকে আমাদের এই বাংলায় বসে ভারতীয় জনতা পার্টির 2021 সালের যে ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী ইশতেহার সেটা প্রকাশ করে গেছেন। এবং আমাদের দুর্ভাগ্য যে গতকালকে সেই ইশতেহার প্রকাশের সময় আমাদের এই বাংলায় আমাদের ইশতেহারটা বাংলার মানুষকে শুনতে হয়েছে বাংলা ভাষায় নয়, কারণ সেখানে আর যারা বঙ্গ সন্তান উপস্থিত ছিলেন, যাদের গগনবিদারী ঢক্কা নিনাদে ভারতবর্ষের আকাশ বাতাস মুখরিত, তারা কেউ সেই যোগ্যতার মান উত্তীর্ণ হতে পারেননি যে তারা বাংলার মাটিতে বসে তারা বাংলা ভাষায় বাংলার মানুষের জন্যে ভারতীয় জনতা পার্টির ইশতেহারটা প্রকাশ করতে পারেন। এবং যিনি ইশতেহার প্রকাশ করেছেন তিনি কতগুলো মন্তব্য করেছেন, সামান্য দু একটি উদাহরণ দেব। যেমন তিনি বলেছেন যে হাম তো বানিয়া হ্যাঁ। তো এখানে বলি যে বাংলার ছেলেমেয়েরা সপ্তম বা অষ্টম শ্রেণীতে যখন পড়ে থেকে গুজরাটের অধিবাসী, আমরা বাঙালি, বাংলায় যারা বসবাস করেন আমাদের প্রিয় নেত্রী বলেন তারা যে ভাষাভাষী হন না কেন সবাই বাঙালি। তাই আমরা আশা করেছিলাম যে বাংলা ভাষায় ভারতীয় জনতা পার্টির ইশতেহারটা প্রকাশিত হবে। যাই হোক, সেটা হয়নি। আমরা এখন দার্জিলিং জেলা সমতলের পক্ষ থেকে আমাদের জেলা সভাপতি রঞ্জন সরকারকে অনুরোধ করব যে প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা আমাদের দলের পক্ষ থেকে গত 17ই মার্চ আমাদের দলের 10 দফা কর্মসূচি অর্থাৎ ইশতেহার, আগামী 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার তৃতীয়বারের জন্য মা মাটির মানুষের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে যদি তারা বাংলায় মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসবে, তাহলে ইশতেহার প্রকাশের সময় বাংলার কোনো বিজেপি নেতার যোগ্যতা হলো না যে তাদের কথা স্পষ্ট বাংলায় মানুষের সামনে তুলে ধরা। শুনতে শুনতে খুব কষ্টের জায়গাটা যে আমরা রানী রাসমণি নামটার সঙ্গে একেবারে শৈশব থেকে আমরা পরিচিত, তাকে গতকাল রানী রাসমতি করে দেওয়া হলো। অর্থাৎ যেভাবে সারা ভারতবর্ষের ঐতিহ্যবাহী নামগুলো তাদের জীবন মানুষের সামনে, নতুন প্রজন্মের সামনে তুলে ধরার যে প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার 10 বছর থেকে করছেন, সেই নামগুলোকে কিভাবে বিকৃত করা যায় এবং তাদের কর্মজীবন বা আমাদের সমাজের জন্য তারা যা করেছেন সেটাকে
খাটো করে দেখিয়ে চাকচিক্যে ভরা জীবন যাদের, যারা বাংলা সংস্কৃতি সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, আমাদের মনীষীদের সম্পর্কে, আমাদের সমাজসেবকদের সম্পর্কে, আমাদের নোবেলিয়ার্সদের সম্পর্কে যাদের কোনো ধ্যান ধারণা নেই, যারা বাংলার সম্পর্কে জানেন না, তারা ইস্তেহার প্রকাশ করছেন। হিন্দিতে পুরো ইস্তেহারটা পড়বেন, এটা খুব সিগনিফিকেন্ট, এর আগে কোনোদিন হয়নি এই জিনিস। তাহলে এই বহিরাগতরা যারা এখানে এসে, আমরা বারবার বলছি যে বাংলা শাসন করতে চাইছেন, বাংলার মানুষ এটা মেনে নেবেন না। বাংলার সেই মঞ্চে আরেকজন যিনি ছিলেন, তিনি মধ্যপ্রদেশের, তিনিও সঠিকভাবে বাংলার কথা জানেন না বা বাংলা ভাষা জানেন না। আর কারা ছিলেন সেই মঞ্চে? অতি শীঘ্র যারা তাদের নিজেদের অবৈধ সম্পত্তি রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতবর্ষের সর্বোচ্চ শক্তি, রাষ্ট্র শক্তির কাছে আত্মসমর্পণ করেছেন, তারা গতকালের ইস্তেহার প্রকাশের মঞ্চে, বিজেপির মঞ্চে তারা ছিলেন। এবং খুব সঠিকভাবেই ভারতবর্ষের বিজেপির নেতারা তারা বুঝেছেন যে এই ধরনের মানুষ যারা বাংলায় শাসন করতে চান, তাদের দিয়ে বাংলার, আর যাই হোক, বাংলার কোনো উন্নয়ন, বাংলার বিজেপির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। 5 বছরের মধ্যে সোনার বাংলা করার দাবি করছেন, কিন্তু তারা এটা কিভাবে করবেন? রাজ্যে তাদের পুরো দলটাই দিল্লির নির্দেশে চলছে। এমনকি নির্বাচনের আগে আঞ্চলিক দায়িত্ব বহিরাগত নেতাদের হাতে দেওয়া হয়েছিল। 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচনের কিছুদিন আগে, যারা 5 জনই আমাদের বাংলার অংশীদার নন এবং বাংলার রাজনীতি সংস্কৃতি সম্পর্কে যাদের কোনো ধ্যান ধারণা নেই, যারা আদরে বাংলার মানুষই নন। বাংলায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে দিল্লি থেকে, যেখানে যিনি নাম ও নির্বাচনী ক্ষেত্রের ঘোষণা করছিলেন, অর্থাৎ অরুণ সিং, বঙ্গ বিজেপির সমস্ত প্রার্থীর নামগুলি ও নির্বাচনী কেন্দ্রগুলির নাম সঠিকভাবে তিনি উচ্চারণ করতে পারেননি। এটি বরং মজার বিষয়, কিভাবে বিজেপিকে এই নির্বাচনে সাফল্য পেতে সমস্ত কিছুর জন্য তৃণমূল কংগ্রেসের উপর নির্ভর করতে হচ্ছে। প্রার্থীদের নাম প্রকাশ থেকে ইস্তেহার পর্যন্ত দেখে মনে হয় তৃণমূল সরকারের স্ট্যাম্প ছাড়া বিজেপি বাংলায় কিছুই করতে পারবে না। নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতি, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বিজেপি যেভাবে কাজ করেছে তা মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া ছাড়া আর কিছুই মনে হয় না। আসাম এবং উত্তরপ্রদেশে, যেখানে বিজেপি শাসিত রাজ্য, বাস্তবে যদি কেউ দেখেন তবে বোঝা যাবে যে দলটি কেন নারী বিরোধী। আসাম মহিলাদের উপর কৃত অপরাধের হারে সর্বোচ্চ। আসামে নারী নির্যাতনের ঘটনা ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ। ইস্তেহারে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম করেছে বিজেপি। আপনাদের সকলকে মনে করিয়ে দিই, এই বিজেপির জাতীয় সভাপতি অর্থাৎ জেপি নাড্ডা সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতনে বলেছিলেন। এটা আপনাদের মনে করে দেওয়ার জন্য। আরেকজন যিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তার পদযাত্রা করার সময় এই বাংলা দেখেছিল যে কিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল, এবং তার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। বিজেপি বাংলার সংস্কৃতিতে বারবার আক্রমণ এবং আঘাত করেছে। সঙ্গত কারণেই আমরা তাদের বহিরাগত বলি। বহিরাগত ট্যুরিস্ট গ্যাং, বহিরাগত ট্যুরিস্ট গ্যাং এর 2 মাথা, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এখানে নির্বাচনের আগে ঘন ঘন আসেন এবং মিথ্যা কথা বলেন, যা এর আগের নির্বাচনগুলোতে এই দুজন বারবার এসে
মানুষকে যেভাবে অসত্য কথাগুলো, মিথ্যে কথাগুলো বলেছেন, সেটার প্রমাণ বাংলার মানুষ ইতিমধ্যেই পেয়েছেন। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে সুবিধাগুলো রয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে সেই সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করবে। স্বাস্থ্যসাথী কার্ডে 100% অর্থাৎ 5 লক্ষ টাকার পারিবারিক বিমা, স্বাস্থ্য বিমা মানুষকে সুনিশ্চিত করেছে, স্বাস্থ্যের অধিকারকে সুনিশ্চিত করেছে। কিন্তু আয়ুষ্মান ভারত ভারতবর্ষের কোথাও এই সুবিধা মানুষকে দিতে পারেনি আজ অবধি। বরং সেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের, অর্থাৎ রাজ্যের মানুষের অংশীদারিত্ব, তার অর্থের অংশীদারিত্ব সবচেয়ে বেশি। যেহেতু প্রত্যেক আয়ুষ্মান ভারতের এটি একটি এন্টাইটেলমেন্ট ভিত্তিক পরিকল্পনা, যেখানে এসিসিসি তথ্য অনুযায়ী বঞ্চনার মানদণ্ডের ভিত্তিতে কার্ড পাওয়ার যোগ্যতা নির্ধারিত হয়। আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ড পেতে কারোর সামাজিক বা আর্থিক সংগতিকে চোখে রাখা হয়নি। বাংলার 10 কোটি মানুষ তারা এই সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। বিপরীতে আয়ুষ্মান ভারত সম্পর্কে একেবারে প্রপার গাইডলাইন রয়েছে। এসিসিসি না দেখে কেউ আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হতে পারবেন না। আবারও বিজেপির ইস্তেহার, এই যে ট্যুরিস্ট গ্যাং, গুজরাটের একজন নেতাকে বাংলায় এসে বাংলার বিজেপির ইস্তেহার প্রকাশ করতে হচ্ছে। এটা কি ইঙ্গিত বহন করছে? কি কারণে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় এসে গুজরাটিতে বাংলার ইস্তেহার প্রকাশ করতে হচ্ছে? পার্টির কাজকর্মের বিষয়গুলি পরিচালনা করবার জন্য তাদের এখানে কোনো সক্ষম নেতা নেই। কেন্দ্রীয় সরকার এখন 1 বছরের বেশি সময় ধরে সিএএ প্রয়োগের তারিখ ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন। সিএএ মুখে যতই বলেছেন, সিএএ তারিখ কিন্তু আজ অবধি তারা বলতে পারেননি, এবং ইস্তেহারেও পরিষ্কারভাবে সিএএ সম্পর্কে কোনো ধারণা বাংলার মানুষের সামনে তারা তুলে ধরতে পারেননি। এটি একটি আইন, কেন্দ্রীয় আইন। তাহলে সিএএ প্রয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের কি প্রয়োজনীয়তা আছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে খুলে বলা উচিত। এবং সিএএ প্রয়োগের ক্ষেত্রে বাংলায় শাসনে আসার কি প্রয়োজনীয়তা রয়েছে, এটাও ভারতবর্ষের বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরা উচিত। তারা তো এটা করতে পারছেন না। এটা একটা নির্বাচনী কৌশল ছাড়া আর কিছু নয়। অমিত শাহ এটাও মেনে নিলেন যে ওনার অধীনে সীমা সুরক্ষা নাজেহাল অবস্থা। কেন? বিজেপির ইস্তেহারে সীমা সুরক্ষা বাড়ানোর কথা বলে এটাও প্রমাণ করলেন যে সব রকম পাচারে ওনার মদত থাকে। সব রকমের পাচার ভারতবর্ষ থেকে যত কিছু হয়, যেগুলো ওনারা সবচেয়ে বেশি উচ্চারিত করেন, আমরা যেগুলোর নাম উচ্চারণ করতে আমরা ঘৃণা বোধ করি, সেই তস্করির মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব নেওয়া বাধ্যতামূলক, কারণ এটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকই দেখে থাকেন। সীমানার কাঁটাতারের বেড়া দেওয়া কেন্দ্রীয় সরকারের কাজ। যারা সীমা সুরক্ষার দায়িত্বে তারা কেন্দ্রীয় সরকারের অধীনে। বিজেপি এখন প্রায় 7 বছর ধরে ক্ষমতায় রয়েছেন। এখন তারা যদি অনুপ্রবেশের কথা বলে, তাহলে তো এটাই দাঁড়ায় যে 7 বছর ধরে সীমান্ত সুরক্ষিত রাখতে তারাই ব্যর্থ হয়েছিল। সীমান্তগুলিকে সুরক্ষিত রাখতে গেলে বাংলার ক্ষমতায় আসতে হবে কেন? আমরা যেটা বলছি, সীমা সুরক্ষার দায়িত্ব কেন্দ্রের সরকারের, বর্তমানে বিজেপি সেখানে সরকারে রয়েছে। অমিত শাহকে ইস্তেহার পড়ার সময় একটু অপ্রস্তুত মনে হয়েছিল গতকাল। তিনি উদ্ধৃত করেছেন এমন পরিসংখ্যানগুলিতে এবং তাদের আসল ইস্তেহারে কি উল্লেখ রয়েছে তার মধ্যে বিভিন্নতা রয়েছে বলে মনে হয়েছে। দ্বাদশ শ্রেণীর জন্য শাহ বললেন এসসি, এসটি, ওবিসি সম্প্রদায় এবং ইডব্লিউএস মেয়েদের 10,000 টাকা করে দেওয়া হবে, যেখানে
ইশতেহারে পরিষ্কারভাবে লেখা আছে যে 7,000 টাকা। তিনি মুখে বলছেন 10,000 টাকা, ইশতেহারে লেখা রয়েছে 7,000 টাকা। অমিত শাহ তার সংকল্পপত্র উপস্থাপন শুরু করেছিলেন এটা বলে যে বিজেপি তার প্রতিশ্রুতি পালনের জন্য পরিচিত। সেটা তিনি করেছেন তাদের প্রতিশ্রুতির বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নকে আটকে দিয়ে। তিনি প্রথমেই বলেছিলেন যে ইশতেহার পড়া হবে, কিন্তু কোনো সাংবাদিক কোনো প্রশ্ন করতে পারবেন না। এই ব্যক্তিটি কিভাবে মিথ্যে কথা বলেন তা বোঝার জন্য কাউকে খুব দূরের দিকে তাকাতে হয় না। আসামে বিজেপি ক্ষমতায় আসার পর তারা আসাম অ্যাকর্ড ও এনআরসি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আমরা সবাই জানি এটা কোথায় দাঁড়িয়ে আছে। রাজ্যে 6টি সম্প্রদায়কে এসটি স্ট্যাটাস দেওয়ার প্রতিশ্রুতি দিনের আলো আজ অবধি দেখেনি এবং অমিত শাহ আবারও তাদের 2016 সালের বন্যা এবং ক্ষয় নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি পুনরাবৃত্তি পরিষ্কার করে দিচ্ছে যে সেখানে সংকল্পপত্র কেবল একটি কাগজের টুকরো মাত্র। আমরা কেবল ইশতেহার প্রকাশ করি না, ইশতেহারটি কিভাবে কার্যকর করা হবে সেই সম্পর্কে একটি প্রশ্নোত্তর সেশন আমরা করেছিলাম সমস্ত জায়গাতে। আমরা আপনাদেরকে নিয়েও আমাদের জেলায় করেছি, যে কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা খোলাখুলি বলতে পারেন এবং আমরা তার উত্তর দিতে সক্ষম। এটা আমাদের এবং বিজেপির মধ্যে ইশতেহার প্রকাশের ক্ষেত্রে এটাই হচ্ছে মূল পার্থক্য। এই যে কি কি মিথ্যে কথা বললেন একটু বলেন। বিজেপি রাজ্যে সরকারি চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণের কথা বলেছেন। এই একই কথা 2014 সালের লোকসভা নির্বাচনের সময় বিলটি 2010-এর মার্চে আসে। তৎকালীন ইউপিএ সরকার রাজ্যসভায় তুলেছিলেন। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তারা এখনো এই বিলটি পাস করতে পারেননি। বিজেপি কথা দিচ্ছে আগামী 5 বছরের মধ্যে পরিবারের একজন চাকরি পাবে। বিজেপি এই একই কথা 2014 সালের নির্বাচনের ইশতেহারে প্রকাশের সময় যেমন প্রতি বছর 2 কোটি মানুষের চাকরির কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন, উল্টা দিকে মোদী সরকার অন্য একটি রেকর্ড করেছে। 2020 সালের রেকর্ড পরিমাণ অর্থাৎ 45% যা কিনা স্বাধীনতা উত্তর ভারতবর্ষে বেকারত্ব বৃদ্ধি পাওয়ার ইতিহাস 2020 সালে নরেন্দ্র মোদীর সরকার প্রতিষ্ঠা করেছে। তৃতীয় প্রতিশ্রুতি মিথ্যে প্রতিশ্রুতি, অনুপ্রবেশকারীদের বাংলায় ঢুকতে দেব না। 2014 সালের লোকসভা নির্বাচনের ইশতেহার প্রকাশের পাশাপাশি আসাম বিধানসভা ম্যানিফেস্টোর একই প্রতিশ্রুতি তারা করেছিলেন। অমিত শাহ বিএসএফ এর প্রধান হিসেবে ব্যর্থ হন, আসামকে অনুপ্রবেশ মুক্ত রাজ্য নির্মাণ করতে ব্যর্থ হন। সেই একই প্রতিশ্রুতি দিয়ে এখনো তিনি নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। বিজেপি বলেছিল 7.5 মিলিয়ন কৃষকের জন্য 1,80,000 কোটি টাকা 1,80,000 টাকা করে তারা দেবে কোনো কিছু না কেটে। ঘটনা হলো তারা 2014 সালে এপিএমসি আইন, এমএসপি আইন, উৎপাদনের চেয়ে 50% মুনাফা, কৃষি রেল নেটওয়ার্ক 2014 সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ অবধি 2021 অবধি 7 বছরে তারা করে উঠতে পারেনি। বিজেপি কথা দিয়েছিল মহিলাদের প্রাইমারি থেকে স্নাতকোত্তর পর্যন্ত নিখরচায় পড়াশোনা হবে। বিজেপির ইশতেহারে রয়েছে মেয়েদের প্রাইমারি থেকে স্নাতকোত্তর নিখরচায় পড়াশোনা। তারা 2015 সালে বেটি বাঁচাও বেটি পড়াও চালু করে একটি ব্যর্থ প্রকল্প। 52% বাজেট বরাদ্দ কেবল বিজ্ঞাপনগুলিতে ব্যয় করা হয়েছে। যা বেটি বাঁচাও বেটি পড়াওয়ের জন্য যা বরাদ্দ কেন্দ্রীয় সরকার তার বাজেটে করেছিলেন, তার 52% শুধু বিজ্ঞাপনে প্রচার করা হয়েছে। বাকি টাকা এখনো কত খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, কত বেটি তাতে উপকৃত হলেন, তার কোনো তথ্য ভারতবর্ষের মানুষ বা বাংলার মানুষ তাদের প্রকাশিত হয়নি। বিজেপি কথা দিয়েছিল তারা সারা বাংলায় 3টে এইমস করবে। 2014তেই তারা সারা বাংলাতে 3টি এইমস করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল এবং দেশে 16টি এইমস করবে বলে গর্ববোধ করেছিল। কিন্তু আসলে বেশিরভাগ এইমসের কাজ আটকে আছে, জমি অধিগ্রহণ আজ অবধি করতে পারেননি। সেই অজুহাত দিয়ে এইমসের কাজগুলো প্রায় সমস্তটাই বন্ধ।
বিজেপি বলেছে কলকাতাকে আন্তর্জাতিক শহর করে 22,000 কোটি টাকা তারা খরচ করবে। 2014-তে 100টি স্মার্ট সিটি শহরের নাম ঘোষণায় কলকাতার নাম আসেনি এবং কলকাতার নাম আনা হয়নি। সেই তহবিলের মাত্র 1.83% ব্যয় করতে পেরেছে, বাকি টাকা আজ অবধি ব্যয় করতে পারেনি। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে বিজেপির ইস্তেহার কতটা মিথ্যে ভরা। প্রতিশ্রুতি ছাড়া বিজেপি আজ পর্যন্ত ভারতবর্ষের মানুষকে কিছু দিতে পারেননি। পেট্রোল ডিজেলের দাম, গ্যাসের দাম যখন হু হু করে বাড়ছে, দৈনন্দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, চারিদিকে সারা ভারতবর্ষে এই 1 বছরে 14 কোটি বেকার, সেই সময় দাঁড়িয়ে যারা উত্তরপ্রদেশ, বিহার, আসাম আমাদের পাশের রাজ্য, সেই রাজ্যগুলোকে কখনো সোনার উত্তরপ্রদেশ, সোনার বিহার বা সোনার আসাম বানাতে পারলেন না। তারা বাংলায় এসে গুজরাটি ভাষায় বাংলা পড়ে বাংলার মনীষীদের নাম উচ্চারণ করতে পারছেন না এবং বাংলার মানুষকে সরাসরি অপমান করছেন। আমাদের ইস্তেহার প্রকাশের পর তৃণমূল নেত্রী, আমাদের নেত্রী নিজে সাংবাদিক বৈঠক করেছিলেন। তারপরের দিন রাজ্যে আমরা সমস্ত জায়গায় সাংবাদিক সম্মেলন করেছি এবং আমাদের দলে একটাই রীতি যে আজকে আমরা যে প্রেস কনফারেন্স করছি, আপনারা আমাদেরকে এই প্রেস কনফারেন্সের পর যে কোনো প্রশ্নের উত্তর আপনারা চাইতে পারেন এবং আমরা এতটুকু যোগ্যতা আমাদের দল আমাদেরকে তৈরি করেছেন, আমাদের নেত্রী আমাদেরকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন যে আমরা সমস্ত বিষয়টা আপনাদের সামনে খুব পরিষ্কারভাবে তুলে ধরার সক্ষমতা আমাদের প্রত্যেক নেতা নেত্রী রয়েছে। আমাদের ছাত্র, যুব, মহিলা, আইএনটিটিউসি, হিন্দি প্রকোষ্ঠ, আমাদের জেলার নেতারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সক্ষম। কারণ আমাদের ইস্তেহার মানুষের সঙ্গে কথা বলে প্রায় 1 বছর ধরে 50 লক্ষ মানুষের মতামত নিয়ে আমাদের ইস্তেহার তৈরি হয়। আর বিজেপি গুজরাটে বসে, দিল্লিতে বসে তাদের ইস্তেহার তৈরি করেন। মানুষের যে ন্যূনতম চাহিদা, যেটা মানুষের দৈনন্দিন চাহিদা, নতুন প্রজন্মের যে চাহিদা, সেই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এবং এরা গণতন্ত্রে বিশ্বাস করেন না, এরা রাজনৈতিক আন্দোলনে বিশ্বাস করেন না, এরা দখলদারিতে বিশ্বাস করেন। এটাই বিজেপি। আর আমরা গর্ব করি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস, আমাদের সরকার মা মাটি মানুষের সরকার। ধন্যবাদ। শুধু একটা লাইন অ্যাড করি, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থক্য এখানে, মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তাহারে যা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তার আর্থিক সংস্থানের কথাটাও উল্লেখ করে দিয়েছেন। কিন্তু গতকালকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নিজে মুখে যে পয়সা কাহা সে আয়েগা ইয়ে মত পুছিয়ে, যে আমি যা যা এখানে প্রতিশ্রুতি দিলাম এর টাকা কোথার থেকে আসবে এটা আমাদেরকে জিজ্ঞাসা করবেন না। এটা একটা অদ্ভুত ব্যাপার যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যারা দেশের অর্থব্যবস্থার মূল ধারক ও বাহক, তিনি একটা রাজ্যের একটা মানে ইস্তাহার প্রকাশ করে বলছেন যে টাকার কোনো প্রভিশন নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না। এটা একটা অদ্ভুত ব্যাপার।